নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় অভিনেতা তুলসী চক্রবর্তী। আমি নাম দিয়েছি সে এক সোনালী বিকেল। খুব স্বাভাবিক অভিনয় ক্ষমতা সকলের থাকে না। তুলসী চক্রবর্তীর অভিনয় ক্ষমতা দেখলে মনে হতো না তিনি অভিনয় করছেন। তার কথাবার্তা হাবভাব ছিল একেবারে সাবলীল। যে কোনো হালকা রোল অথবা গুরুগম্ভীর রোলে তিনি ওই একই ভাবে অভিনয় করতেন। তার বড় বড় চোখ ও শরীর নাচিয়ে কথা বলা দেখলে হাসি পেত দর্শকদের। তার অভিনয় দেখতে ভালো লাগতো দর্শকদের, কিন্তু বিনীত উদার মানুষটি এটা স্বীকার করতেন না। তিনি বলতেন, আমি হচ্ছি হলুদের মতো, সব রান্নায় দরকার, কিন্তু তার নিজস্ব কোনো স্বাদ নেই। আমিও তাই, যেমন যেমন করতে বলা হবে করে যাব, কিন্তু করাটাকে ঠিক অভিনয় বলা চলে না। আমরা সিনেমা বায়োস্কোপ না করলে আমার সিনেমা বায়োস্কোপ না করলে পেট চলবে না, তাই করা। আমাদের অনেক কিছুই নেই, তাই আমাদের সিনেমা তাত্ত্বিকও তেমন নেই। না হলে ফরাসি নন্দ তাত্ত্বিক আন্দ্রে মাজার উদাহরণ টেনে বলতাম। উনি যখন জন রেনোয়ার খেলার নিয়ম ছবিটি আলোচনা করেছিলেন, তখন দেখিয়ে দিলেন রেনোয়া মহত্তম পর্যায়ে বাস্তববাদী বলেই চরিত্রদের চিত্রনাট্যের বাইরে আসার অনুমতি দিতেন। আমাদের তুলসী চক্রবর্তী এইরকম। তিনি ছবির ভাষায় বললে ঠিক ড্রয়িং নন, বরং পেইন্টিং, তেল রঙে করা। রং রেখার বাইরে কিছুটা উপচে পড়ছে, খানিকটা বিয়ারের ফেনা। এই ফেনাটাই হচ্ছে সোনালী সন্ধে। তুলসী চক্রবর্তী এরকমই। তাকে আমরা যতবারই কমেডিয়ান ভেবেছি, ততবারই ভুল করেছি বা ভুল ভেবেছি। আখ্যানের পরিধি থেকে কিভাবে আখ্যানের কেন্দ্রকে সরিয়ে দিতে হয়, তা কত বড় মাপের অভিনেতা হলে সম্ভব, তুলসীবাবু তার ৭৭ ছবিতেই দেখিয়েছেন। সে এই মেজবাড়ির পরিচালক তিনি। তিনি একা প্রমাণ করে দিয়েছেন তিনিই ছদ্মবেশী শ্রীকৃষ্ণ, উত্তম সুচিত্রা, বড়জোর অর্জুন ও দ্রৌপদী। আসলে তুলসী চক্রবর্তীর দুর্ভাগ্য যে তাকে বোঝার মতো মূল্যবোধ বাঙালি পরিচালকের সে যুগে ছিল না। থাকলে একাধিক পরশপাথর তৈরি হতো। ইতিহাস যদি সত্যভাষী হয়, তবে তাকে স্বীকার করতেই হবে যে তুলসী চক্রবর্তী মার্কিন নাগরিক হলে তার নাম হতো বাস্টার কিটন। বাঙালি হওয়ায় তাকে আমরা হঠাৎ চিনে উঠতে পারি না যে তিনি টালিগঞ্জের মর্তপথে পদাতিক দেবতা। বিখ্যাত মার্কিন নির্বাক কমেডির সময় আমরা সকলেই আজকাল খেয়াল করি যে চ্যাপলিন, কিটন, ম্যাক্সেনেটদের সাফল্যে উৎসাহ থাকে যা চোখের সামনে রয়েছে তাকে অবলীলায় ভেঙে দেওয়া। তুলসী চক্রবর্তী অবলীলায় এই কাজটি করতে পারতেন। একজন মানুষ যে শুধু সংলাপে হাসান না, তার প্রতিটি রোমকূপে জড়িয়ে থাকে হাসি, এ তো আমরা পথের পাঁচালী বা অবাক পৃথিবীতে দেখেছি। পথের পাঁচালীতে তিনি কতটুকু সুযোগ পেয়েছিলেন গুরুমশাই হিসাবে, কিন্তু নির্বাক যুগের মহত্তম অভিনেতাদের মতোই তার চোখ কি নিরাসক্ত। একসময় চিত্রজগতে দুজন তুলসী ছিলেন, একজন চক্রবর্তী, অন্যজন লাহিড়ী। দুজনেই কৌতুক অভিনেতা, কিন্তু ওদের দুজনের মধ্যে এগিয়ে ছিলেন তুলসী চক্রবর্তী। শুধু ছবিতে মানুষকে হাসাতেন না, দৈনন্দিন জগতেও তিনি ছিলেন অত্যন্ত মজার একটি মানুষ। একটা ঘটনা বললে তা বোঝা যাবে। শহর থেকে দূরে এক জায়গায় আউটডোর শুটিং চলছিল, বেশ কয়েকদিনের কাজ। সকলের সঙ্গে শুটিং করতে গেছেন তুলসী চক্রবর্তী। ইউনিটের সবাই সেবার দারুণ খুশি, রোজ মাংস খেতে দিচ্ছে যে। দিন ৩-৪ পর রাত্রিরে খাওয়ার আগে হঠাৎ তুলসীবাবু বললেন, আমি এক্ষুনি আসছি। একটু পরেই এলেন। রাত্রিরে খাওয়া শেষ হতে আবার সকলকে বলে বাইরে গেলেন। এইভাবে ৩-৪ বার ঘুরে আসার পর কৌতূহল চেপে রাখতে পারলেন না অভিনেতা অভিনেত্রীরা। একজন জিজ্ঞাসা করে বসলেন, কি ব্যাপার বলুন তো তুলসীবাবু, বারবার আপনি কোথায় যাচ্ছেন? তুলসীবাবু খুব গম্ভীর, ওটাও কিছু নয়, এমনি। কৌতূহল আরো বেড়ে গেল। ছবির নায়ক বললেন, আপনাকে বলতে হবে তুলসীদা। শুনবে? নিশ্চয়ই। তবে শোনো, আমায় কিন্তু দোষ দিতে পারবে না। কেউ দোষ দেবো না, আপনি বলুন তো। তুলসীবাবু খুব গম্ভীর হয়ে বললেন, গিয়েছিলাম কুকুরগুলোকে গুনে গুনে দেখতে, কমছে কিনা। প্রথমটা সকলে থতমত হয়ে গেছিলেন, পরে সবাই হাসিতে ফেটে পড়লেন। তুলসীবাবু গুনে দেখতে গেছিলেন ওরা কুকুরের মাংস খাওয়াচ্ছে কিনা। তুলসী চক্রের জন্ম 1899 সালের 3 মার্চ, নদিয়ার কৃষ্ণনগরের আদি বাসিন্দা। বাবা আশুতোষ চক্রবর্তীর রেলে চাকরি করেন, ঘুরতে হতো নানা জায়গায়। মা নিস্তারিণী দেবী কেউ সঙ্গে যেতে হতো, তাই তা অনন্যপায় হয়ে পুত্র তুলসীচরণকে তারা রেখেছিলেন জ্যাঠামশাইয়ের কাছে। কিশোর তুলসীচরণ জোড়াসাঁকোর জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে পালিয়ে যোগ দিলেন প্রসিদ্ধ বোসেদের সার্কাসে। রেমুরে গেলেন, ভ্রাম্যমান এই সার্কাস দলে কয়েকটি খেলায় অংশ নিয়ে সুনামও কিনলেন। কিন্তু সেই কাজটা বেশি দিন ভালো লাগলো না, ভাগ্যিস ভালো লাগেনি।
তাই কলকাতা ফিরে এলেন। আবার জেঠামশাইয়ের বাড়ি জেঠামশাই প্রসাদ চক্রবর্তী স্টার থিয়েটারে বাজনা বাজাতেন, আর সদ্য যুবক তুলসী চক্রবর্তী তাকে খাবার পৌঁছে স্টার থিয়েটারের উইংসের পাশে দাঁড়িয়ে দেখতেন বাস্তবে রঙ্গমঞ্চে কিভাবে বিনা নোটিশে অপ্সরা ও কিন্নররা নেমে আসছে। তুলসী চক্রবর্তীর প্রথম চাকরি একটি চায়ের দোকানে প্লেট ধোয়া ভয় হিসাবে। দোকানটা ছিল চিতপুরে। জেঠামশাইকে লুকিয়ে চাকরি করতে গিয়েছিলেন। জানতে পারে জেঠামশাই ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে বললেন, বামুনের ছেলে হয়ে মধুমাতালের এটো ধোবার কাজ নিয়েছো। এই যে বামুন কথাটা বললেন জেঠামশাই, সেটা তার বড় লাগলো, কেননা বামুন হওয়াটা তার কাছে গর্বের ব্যাপার। রোজ গলার পৈতেটাকে তিনি মেজে মেজে সাদা করে রাখতেন। ৭৭ ছবির সময় পরিচালক নির্মল কুমার দে বলেছিলেন, বাড়িতে যেমন করে করেন তেমন করবেন, ব্যাপারটা খুব ন্যাচারাল হবে। তাই ৭৭ ছবিতে দেখা গেল কলকাতা থেকে বাড়ি ফিরে এসে তিনি পৈতে মারছেন। অভিনেতা তুলসী চক্রবর্তী অনেক ছবি করেছেন, যেমন ধরুন মানমোহী গার্লস স্কুলে একজন অকিঞ্চিতকর পরিচালক তাকে মানমোহীর স্বামী দামোদরের চরিত্রে নিযুক্ত করেছেন। প্রতিভা বলে তুলসীবাবু চরিত্রটিকে চীনে কলমের স্কেচ এঁকেছিলেন। নড়বড়ে চিত্রনাট্যের মধ্য দিয়েও বাঙালি বুঝেছিল আমাদের অন্তরে একটি কাতর পৌরুষ আছে, যে স্নিগ্ধ শুক্তোর ঝোল খেয়ে স্ত্রী বাধিত হয়ে বাঁচতে চায়। যখন তিনি চাওয়া পাওয়ার ১৫০ খোকার কাণ্ডতে অভিনয় করলেন, তখনও তার মূল পরিসর ছিল সংলাপবিহীন শরীরের মুদ্রা। তুলসী চক্রবর্তী সেই বিগত যুগের প্রতিনিধি, যিনি গল্প শুরু করলে ইতিহাস থমকে দাঁড়ায়, কেননা সিনেমারও তো একটা পরিপ্রেক্ষিত লাগে। বাঙালি তুলসী চক্রবর্তীর সঙ্গে হলিউডের মাস্টার কিশোরের এত পাশাপাশি হাঁটেন যে চেনা যায়। অভিনেতা তুলসী চক্রবর্তীর মন ভরে গিয়েছিল পরশ পাথর ছবিতে নায়কের ভূমিকাতে অভিনয় করে। সত্যজিৎ রায়ের প্রতি তিনি হয়ে উঠেছিলেন কৃতজ্ঞ। সত্যজিৎ রায় শিল্পী তৈরি করেছিলেন অনেক, কিন্তু এমন একজন তৈরি শিল্পীকে তার প্রতিভার সত্যিকারের কদর দিয়ে খ্যাতির চূড়োয় পৌঁছে দিয়ে দেখা গেছে খুব কম। একজন সত্যিকারের কমেডিয়ান যে কতখানি প্রতিভার অধিকারী হতে পারেন, তারই চূড়ান্ত দৃষ্টান্ত তুলসী চক্রবর্তী। ৭৭ ছবিতে স্ত্রীকে কাছে না হওয়ার আকুতি, আবার মুখ ঝামটা খেয়েও কায়দা করে বলা মাঝরাতে, চলো না নদীর পাড়ে বসে একটু গল্প করি। একবার বিরক্তি, একবার রোমান্টিক, একবার অভিমানের এমন অভিব্যক্তি সংযত মাধ্যমে সত্যিই প্রশংসার যোগ্য। তুলসী চক্রবর্তীর মোটাসোটা দেহ, গোলগাল মুখে এক অদ্ভুত অভিব্যক্তি লোককে হাসাতো। বয়সকালে ভরি আর মাথাভর্তি টাক তাকে কমিক রোলে উপযুক্ত করে তোলে। রমাদেশ বড়ুয়ার উত্তরায়ণ ছবিতে তাকে দেখা যায় রামরূপ চরিত্রে। একটি রাত ছবিতে সরাইখানার মালিকের চরিত্রে তার অভিনয় বেশ উপভোগ্য। বিশেষ করে নায়িকা সুচিত্রা সেনের প্রিয় কুকুর ঝুনু সোনাকে দেখে তার সেই বিরক্তি আর দ্বন্দ্ব দর্শকরা যথেষ্ট উপভোগ করেছে। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিতে রাজলক্ষ্মীর চাকর বংশীর কথাবার্তার মধ্যে অন্তরের টানটা পরিষ্কার ফুটে তুলেছিলেন এই তুলসীবাবু। ৭৭ ছবিতে সে যুগের সব কমেডিয়ানদের মধ্যে দেখা গেছে একগাদা ছেলেপিলের সংসারে স্ত্রীকে কাছে না পাওয়ার অভিব্যক্তি। এমনকি তার পৈতে ঘষা, চান করা, খাওয়া দাওয়া আর সমস্ত দৃশ্যগুলি অত্যন্ত স্বাভাবিক। দেখে মনে হয় না তিনি অভিনয় করছেন। সবশেষে তার স্ত্রী মরিনা দেবীর মতো শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে ছবিটি দারুণ উপভোগ্য হয়ে উঠেছিল। আর একটি অনবদ্য অভিনয় হলো পরশ পাথর। ধর্মতলা থেকে একটি পরশ পাথর কুড়িয়ে পাওয়ার পর দেখা গেল যেখানেই তিনি সেই পাথর স্পর্শ করছেন, সেটি সোনা হয়ে যাচ্ছে। এইভাবে স্ত্রীর গয়না, জিনিসপত্র সব সোনা করে বিশাল বড়লোক হয়ে গেলেন তুলসী চক্রবর্তী। এরপর ঘটনা এগিয়ে চললো, চারিদিকে রটে গেল ব্যাপারটা। এরপরে শুরু হয়ে গেল ধরপাকড়, স্ত্রী সমেত থানায়। বিশেষ করে মন্ত্রটা একেবারে অভিনব। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মলি, ধর্মতলায় কর্মখালী। তুলসীবাবুর পোস্টারে নাম তোলার শখ পূরণ হয়েছিল সত্যজিৎ রায়ের পরশ পাথর ছবিতে। বড় বড় হোর্ডিং এ বিরাট আকারে জলজল করতো তার ছবি। এই পরশ পাথর ছবিতে কাজ করার সময় তুলসী চক্রবর্তীর মধ্যে একটা বড় পরিবর্তন এসে গেছিল। সত্যজিৎ রায়ের মতো মানুষ তাকে নায়ক করে পরশ পাথর ছবি তৈরি করেন, এ তো তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তার সবচেয়ে বড় গর্ব হয়েছিল যখন শুনলেন সত্যজিৎ রায় তার সমস্ত কমিক রোল আর বিশেষ করে নাটকের রোলগুলো পর্যন্ত মনে রেখেছেন। তুলসী চক্রবর্তীকে আমরা ভেবেছি আখ্যানের উপরি পাওনা, বুঝতে পারেনি তিনি প্রবেশ করা মাত্র গল্পের স্তর বদল ঘটে যায়। তাকে অভ্যস্ত হতে হয়েছিল পেশি সঞ্চালন, বিশেষত মুখের রেখার সংকোচন ও প্রসারণ কিভাবে ঘটে সেই যায়। চার্লি বা মাস্টার কিশোরের মতো তাই হাসির নানা স্তর ও তাকিয়ে থাকা স্থির বিদ্যুৎ তুলসী চক্রবর্তীর কাছে অত্যন্ত সহজ ছিল।
তুলসী চক্রবর্তী এমন একজন অভিনেতা যিনি স্বয়ম্ভু, তার কোনো পরিচালক লাগে না। সত্যজিৎ রায় বাঙালি জাতির হয়ে তাকে কৃতজ্ঞতা নিবেদন করেছেন এইমাত্র। কমেডি ছবির প্রধান বৈশিষ্ট্য হলো মূল্যহীনতা। হাসি এমনই যেন তার কোনো দাম নেই, আর সেই জন্যই যারা হাসেন তারা পরিমাণ ভরেই হাসেন, যেন আগে বা পরে কোনো সিরিয়াস মুহূর্ত নেই। শুধু বেঁচে আছে উত্তর কলকাতার গলি, থিয়েটার থেকে ভেসে আসা মূর্ছনা, গণিকা পল্লীর ঠুমরির টুকরো, আর আখ্যানের বাইরে অপেক্ষা করছেন তুলসী চক্রবর্তী, এক নির্বিকল্প অসাধারণ অভিনেতা। তুলসী চক্রবর্তীকে আমি কমেডি অভিনেতা বলবো না, তিনি একজন অসাধারণ অভিনেতা, যিনি সমস্ত ধরনের অভিনয়ে এত পারদর্শী ছিলেন। যেমন আমি চার্লি চ্যাপলিনকে কোনোদিন কমেডিয়ান অভিনেতা বা পরিচালক বলি না, তিনি একজন শিল্পী। তুলসী চক্রবর্তীও একজন শিল্পী, যে শিল্পী আমাদের অনেক আনন্দ দিয়েছেন, কিন্তু তার শেষ জীবন যথেষ্ট দুঃখে বা কষ্টে কেটেছিল। তুলসী চক্রবর্তীর প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম রইল। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।